মাহমুদুল হক এককভাবে স্বতন্ত্র এবং তার যে প্রকাশ বই মাহমুদুল হকের লেখা সেটা মানে তার আগে বা পরে আর কারোর মধ্যে সেরকম একটা দেখা যায় না। এবং আমরা মাহমুদুল হকের বিশিষ্টতা যদি আমরা দেখি তাহলে সৈয়দ শামসুল হক, আহমদ মোস্তফা কামাল, রশিদ করিম, আহ, রিজিয়া রিজিয়া খাতুন, ওনাদের লেখায় যে মাহমুদুল হকের যে বিশিষ্টটা মানে বৈশিষ্ট্যগুলো আমরা দেখি সেগুলো বলছি যে মাহমুদুল হকের গল্পগুলোর ধরনটা হচ্ছে আকর্ষণীয় কিন্তু নিরাসক এবং উনি আঞ্চলিক শব্দের খুব সুন্দর ব্যবহার করেছেন এবং নতুন বেশ কিছু শব্দ উনি তৈরি করেছেন এবং তিনি সৈয়দ শামসুল হক যেটা তুলে এনেছেন যে অভিনব উপমার সৃষ্টি করেছেন এবং তার সার্থক ব্যবহার করেছেন। আরেকটা জিনিস তার গল্পের মধ্যে যেটা গল্প বলাতে তার গল্পে যেটা চলে আসবে সেটা হচ্ছে তিনি বড় বড় ঘটনাকে উনি ফোকাস করেন, বরঞ্চ ওই ঘটনার সময় সাধারণ মানুষের উপর সেটার তাদের জীবনগুলো কিভাবে গিয়েছে ওনার ফোকাসটা অনেকটা সেরকমের ছিল। আহ, তো এটা হচ্ছে তার গদ্যের বিশিষ্টতা। আমি জাস্ট সংক্ষেপে বলার চেষ্টা করছি কেন মাহমুদুল হক গুরুত্ব। মাহমুদুল হকের গল্প যদি আসে আমরা আবার যখন তার গল্পের যা মূল্যায়ন হয়েছে তার মধ্যে আবারও যদি ওখানে হাসান আদিলুল্লাহ বলছেন যে গল্প বোধহয় তার উপন্যাসের চেয়ে এবং বাংলা সাহিত্যের চিরস্থায়ী সম্পদ হয়ে থাকবে তখন আমার মনে হয় যে সেই সময় পর্যন্ত মাহমুদুল হকের মোট 14টা গল্প প্রকাশ পেয়েছে। আহমদ মোস্তফা কামাল তার গল্পের নিয়ে আলোচনা করতে গিয়ে বলছেন যে অনন্য প্রতিভাধর গল্প সে। কামরুজ্জামান জাহাঙ্গীর বলছেন যে মাহমুদুল হক আমাদের যখন গল্প নিয়ে আলোচনা করছেন তার পুরো সামগ্রিক সাহিত্য থেকে বলছেন যে আমাদের শিল্প চৈতন্য দিকে নির্মাণ। মাহমুদুল হক যেমন লিখেছেন তো তাকে নিয়ে লেখা আমার ধারণা যে কম হয়েছে কিন্তু আজকেই দেখলাম যে তাকে নিয়ে আমরা পরপর দুজন বলছি। আমার মনে হয় যে এর মধ্যে সব বুঝতে গেল। তো এর মধ্যে আবুল কালাম মুস্তফার নাম যে বইটা মাহমুদুল হক সৃষ্টি ও শিল্প তার 10টি অধ্যায়ের মধ্যে একটি অধ্যায় হচ্ছে গল্পের জন্য এবং সেটাও গল্পের শৈল্পিক বিচার। তার মাহমুদুল হক নিয়ে দুটো সংকলন প্রকাশিত হয়েছে। আমি আসলে একটি সংকলকের নাম মনে করতে পারছি না, আরেকটি হচ্ছেন চন্দ্রনাথ। তো এই একটিতে 31টি অধ্যায় আছে, আরেকটিতে 38টি অধ্যায় বা লেখা আছে এবং এর মধ্যে 7টি এই সামগ্রিকভাবে এই এতগুলো লেখার মধ্যে 7টি লেখা হচ্ছে মাহমুদুল হকের গল্পের গল্প এবং এই 7টি লেখার মধ্যে কি কি জিনিস এসেছে গল্পের আঙ্গিক, গল্পের স্থাপত্য, গদ্য ও নির্মাণ কৌশল, লেখকের সাহস, চরিত্র চিত্রণের সামর্থ্য এবং লেখকের প্রচলিত বিশ্বাসকে আঘাত করার প্রচেষ্টা এবং মাহমুদুল হকের অগ্রন্থিত যে গল্প সেগুলো দিয়ে খুব সম্ভবত জাকির তালুকদার লিখেছিলেন যে তার চারখণ্ডের পরে রচনা বলি যে আপনার তার অগ্রন্থিত গল্পের গুণমান বিচার যেখানে খুব একটু নেগেটিভ স্বরে জাকির তালুকদার লিখেছেন আমার মনে হচ্ছে। তো সেদিকে আমি যাচ্ছি না। আচ্ছা, তো আমার গবেষণার যৌক্তিকতা ও পদ্ধতিতে আমি একটু বলবো যে তার গল্পের মাহমুদুল হকের গল্পের অর্থনৈতিক অনুসন্ধান আলোচনা কেন আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তো মাহমুদুল হককে আমরা শুরুতেই যখন আমরা হাসান আজমের মধ্যে কোট করলাম তিনি বলছেন যে মাহমুদুল হক হচ্ছে জীবনবাদী। তো জীবনবাদী লেখককে যখন আমরা মূল্যায়ন করবো তখন তার রাজনৈতিক, অর্থনৈতিক এবং এই জিনিসগুলো এগুলো এই পার্সপেক্টিভগুলো থেকে যদি আমরা তাকে না দেখি তাহলে যেমন আমরা যখন মালিকের কথা বলবো আমরা কি মালিকের ব্যাকগ্রাউন্ড থেকে ফেলে দিয়ে তাকে আমরা মানবকে মূল্যায়ন করবো। তো এই মাহমুদুল হককে যখন আমরা করবো তখন জীবনবাদী লেখক এই জিনিসগুলো আমার মনে হয় যে আসা উচিত এবং যখন জীবন এটা তো মানুষের জীবন
মানুষ আমরা যত যাই কিছুই বলি, মানে আমরা অর্থনীতিতে মানুষকে আমরা দেখেছি ইকোনমিক এন্টিটি। এবং আমি দেখবো যে আমরা দেখবো যে কি একদম মানুষের যখন সিদ্ধান্ত, ইভেন আমরা এভাবে বলি যখন আমরা পড়াই ক্লাসে, যে বাবা মা বাচ্চাকে আদর করবে কিনা, বা কতটা আদর করবে, বা কয়টা বাচ্চা নেবে, এগুলো আসলে আমরা ভাবি যে এগুলো আবেগী সিদ্ধান্ত, কিছু অ্যাক্সিডেন্টাল ব্যাপার স্যাপার হয়, কিন্তু এগুলো আসলে অর্থনীতি। রাইট। তো তো তখন আমরা এখানে যখন আমরা দেখি, তখন আমাদের লেখাটা এই বাংলা গদ্য আবার আমাদের অন্যভাবে করতে হবে, যে অন্য আতস কাছে দিয়ে, যে আসলে এর মধ্যে এই পার্সপেক্টিভটা উনি কিভাবে এনেছেন। তো আমরা লেখকের বেড়ে উঠবার সময়টা একটু যদি দেখি, যে 1952 সালে যখন উনি ষষ্ঠ শ্রেণীতে পড়েন, লালবাগের ওয়েস্টার্ন স্কুলে যখন ভর্তি হন, তখন তার দুজন শিক্ষক ছিলেন শহীদ সাহেব এবং সুলতান মাহমুদ। তারা বামপন্থী, এবং সেই সময় বামপন্থীদের একটা ছিল যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু তারা ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিত। সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় উনি ভুখা মিছিল করতে গিয়ে পুলিশের হাতে আটক হন। তার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, বন্ড সই করে তাকে ছাড়িয়ে আনেন, কিন্তু তারপরেও দেখা যায় যে উনি এবং তার ভাই মিলে ওই বয়সে বিভিন্ন রকমের পোস্টারিং বা এসব কাজ ওনারা লুকিয়ে করেন। 54 সালে 13 বছর বয়সে শহীদ পত্রিকায় মাহমুদুল হক কি লিখবে বলে একটা ছোট লেখা লেখেন। আমি ওটার ঠিক বড় লেখা আমার মুখস্থ নেই, কিন্তু ওই জায়গায় উনি বলছেন যে লেখার কি নিয়ে লিখবো সেটার জন্য লেখককে কেন এত ভাবতে হবে? লেখক রাস্তায় বেরোবে, লেখক মানুষ দেখবে, এবং সেখানে উনি সব মানুষকে দেখতে কিন্তু আসলে বলেন না। উনি এক জায়গায় উনি বলছেন যে অবহেলিতকে, স্পেশালি ওই দিকটাকে উনি ফোকাস করেছেন, যে অবহেলিত মানুষকে দেখে যে তোমার কাছে সাহায্য চাইবে এবং তুমি তাকে দেখবে ভালোভাবে পর্যবেক্ষণ, সেই তো তোমার লেখার। তো যেই লেখক 13 বছর বয়সে তার বেড়ে ওঠার সময়টাতে এইভাবে বলছেন যে লেখার উপকরণ এভাবে আসতে হয়, তা আমার মনে হয় যে তার পরবর্তীতে তার এই অবহেলিত কথাটা মাহমুদুল হক ব্যবহার করছে। অবহেলিত কাকে? মূলত আমরা আমরা আপনি বলতে পারেন যে আমরা সামাজিকভাবে অবহেলিত, রাজনৈতিকভাবে অবহেলিত, কিন্তু যিনি অর্থনৈতিকভাবে অবহেলিত, সব দিক থেকে অবহেলিত, সেই রাইট। দেখবেন যে সব দিক থেকে অবহেলিত, রাইট। তো সেজন্য আমার মনে হয় যে এই অর্থনৈতিক অনুষঙ্গ আলোচনা জড়িত, এবং সেটা ক্ষেত্রে আমি তিনটা প্রশ্ন আমি করেছি, যে গল্পের অর্থনৈতিক চরিত্রসমূহ কি কি অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, গল্পের ন্যারেটিভ ড্রাইভে অর্থনৈতিক অনুষঙ্গের ভূমিকা কি, আর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কি কি অর্থনৈতিক বিষয় গল্পে উঠে এসেছে। এই তিনটা। তো আমি নমুনা হিসেবে নিয়েছি মাহমুদুল হকের জীবদ্দশায় দুটি গল্পগ্রন্থে যে 14টি গল্প প্রকাশিত হয়, তার মধ্যে 11টিতে, অর্থাৎ প্রতিদিন একটি রোমান গল্পগ্রন্থে যে 11টি গল্প ছিল সেটিকে আমি নিয়েছি। তো এটা তার জীবদ্দশায় প্রকাশিত গল্পের 80%। আর আমি যদি বলি যে তার অপ্রকাশিত অগ্রন্থিত গল্প যেগুলো পরে, মৃত্যুর পরে ছাপা হয়েছে, সেটা ধরলেও 20%। তো আমার মনে হচ্ছে মোটামুটি ভাবে এগুলো মাহমুদুল হকের গল্পকে রিপ্রেজেন্ট করে। গল্পের যদি আমি একটু বেশি সময় নিয়ে ফেলে, আমাকে জাস্ট একটু আগে যদি ওয়ার্নিং দিই, তাহলে আমি 9 মিনিট স্যার, আপনার 9 মিনিট চলে গেছে। 9 মিনিট চলে গেছে আপনার। আর 6 মিনিট আছে। আচ্ছা, ওকে, তো তার গল্পের রচনাকাল অনুযায়ী যদি আমরা সাজাই, তাহলে একটা গল্প বাদে ছেঁড়া তার ব্যতীত সবগুলো গল্পই রচনার সময়কাল তুলে গেছে। যে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে দুটো গল্প অচনশিকি এবং সকুরাও বরাবর, এবং তার বাকি যে 9টি গল্প, এগুলো সব স্বাধীনতা পরবর্তী সময়ে। এখানে আমি আর খুব বেশি ব্যাখ্যা করছি না, কারণ আমার আর 6 মিনিট সময় আছে। তা আমার মনে হচ্ছে, তো আমি এই চরিত্র সময় অর্থনৈতিক কর্মকাণ্ডে আমি দুভাবে সাজিয়েছি। একটা হচ্ছে যে পুরুষ চরিত্রগুলো এবং নারী চরিত্রগুলো এই গল্পে যারা আছে, দুটা স্লাইডে এরকমের, এবং চরিত্রের নাম এবং তার জীবিকা কি সেটা আমি পাশে দিয়েছি। তো মোটামুটি ভাবে কিছু ছোট এবং অগুরুত্বপূর্ণ চরিত্রকে যদি আমরা বাদ দিই, তাহলে 11টি গল্পে 50টি চরিত্র আছে, তার মধ্যে 32টি পুরুষ চরিত্র এবং 18টি নারী চরিত্র। এই 32টি পুরুষ চরিত্রের মধ্যে 9 জন
9 জন বলে, আমি আর 9টি না বলে 9 জন বলি, 9 জন আনুষ্ঠানিক বা ফর্মাল সেক্টরে জব করেন, 13 জন ইনফর্মাল সেক্টরে কাজ করছেন, 6 জন কোনো কিছু করছেন না, অর্থাৎ তারা অর্থনৈতিকভাবে নির্ভরশীল। আর 4 জনের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য গল্প থেকে আমি পাই। তো সেক্ষেত্রে আমি 4 জনকে যদি বাদ দিই তাহলে 32 জনের মধ্যে থেকে 28 জন, তাহলে 28 জনের মধ্যে 78.5% পুরুষ অর্থ উপার্জনকারী কাজে নিয়োজিত এবং 21.5% নির্ভরশীল। মেয়েদের ক্ষেত্রে 18টি চরিত্রের মধ্যে 1 জন ফর্মাল সেক্টরে কাজ করছেন, 4 জন ইনফর্মাল সেক্টরে কাজ করছেন এবং 13 জন নির্ভরশীল অর্থনৈতিক। অর্থাৎ 72.3% হচ্ছে এখানে নির্ভরশীল আর মাত্র 27.7% ইকোনমিক অ্যাক্টিভিটিসে আছে। কাজের মর্যাদা যদি আমরা দেখি, তাহলে 22 জন কর্মরত পুরুষের মধ্যে 3 জন চাকরিজীবী, কিন্তু তারা ঠিক স্পেসিফিক পেশাটা মাহমুদুল হক উল্লেখ করেননি। 2 জন করে আছেন কলেজ শিক্ষক, ঢাকি এবং নিকারি, 1 জন করে শ্রমিক, 1 জন ডাক্তারও আছেন, কিন্তু তিনি আসলে ডাক্তারির চাকরি, তিনি এখন ওই ঋণদাতা কর্যদাতা হিসেবে আছেন, যে উনি টাকা খান। দারোয়ান, আপনার দারোয়ান, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ভিক্ষুক, পেশাদার ভিক্ষুক, জেলে মাঝি, এরকমের 1 জন করে আছে। আর 6 জন নির্ভরশীলের মধ্যে 3 জন বেকার, তার মধ্যে 1 জন মোটামুটিভাবে দুইটামি করে বেড়ায় এবং 2 জন চাকরি করছে। 1 জন বৃদ্ধ, 1 জন রোগে শয্যাশায়ী, অনেকটা মৃত্যুর পথ অপেক্ষা পথ গুনছেন, 1 জন ছাত্র। আর মেয়েদের মধ্যে যদি আমরা দেখি তাহলে 5 জন কর্মরতের মধ্যে 1 জন শিক্ষিকা, 2 জন গৃহকর্মী, 2 জন পেশাদার শিক্ষক এবং 13 জন নির্ভরশীলের মধ্যে 6 জন গৃহিণী, 2 জন বিধবা, 2 জন কিশোরী, 1 জন বেকার, 1 জন অসুস্থ আর 1 জন আশ্রিতা বলে গেল। এবং সবাই যে একটাই কাজ করছেন তেমন না। আমরা হৈরব ও ভৈরব যারা বাবা ছেলে, তারা পেশা হচ্ছে ঢাকি, কিন্তু তার ফাঁকে তারা তাদের যে জমি আছে কানির মতো, সেখানে তারা কৃষিকাজ করে। মাইমুনা সোপরাও করানোর গল্পে সে পেশা এমনিতে তার পেশাদার, সে ভিক্ষুক, কিন্তু সে দেহ ব্যবসার সাথে। গল্পের যদি আমরা মূল চরিত্র যারা আছে তাদের অর্থনৈতিক শ্রেণী এবং নেগেটিভ ড্রাইভ যদি আমরা, নেগেটিভ ড্রাইভ বলতে আমি বুঝেছি যে গল্পের মূল চালিকা শক্তি যেটা গল্পকে এগিয়ে নিয়ে যায়। তো 3টি গল্পে শুধুমাত্র নিম্নবিত্ত, 4টি গল্পে শুধুমাত্র মধ্যবিত্ত, 2টো গল্প মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, আর 2টো গল্প মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত। এভাবে যদি আমরা শ্রেণী। আর মূল নেগেটিভ ড্রাইভ কেন আমি মানে আমার কাছে মনে হয় গল্পটা জরুরি। ভৈরব ও ভৈরব গল্পের মূল নেগেটিভ ড্রাইভ হচ্ছে যে তাদের বিলুপ্ত প্রায় পৈতৃক পেশা, যে ঢাকিদের যে পেশাটা, এবং ঋণের ফাঁদে তারা আটকা পড়েছে এবং সেটা থেকে একটা মুক্তির প্রয়াস। সে বনি মিয়ার পিঠের চামড়াকে ঢোলে হিসেবে ব্যবহার করে সে ভাবছে বনি মিয়ার পিঠে সে পেটাচ্ছে, কিন্তু আসলে সেটা ঢাকটাকে ঝাঁঝরা করে ফেলেছে এবং ওটা কিন্তু তার মুক্তির প্রয়াস যেটা, সেটাকে রেফ্লেক্ট করছে। জোনাকির মধ্যবিত্ত, এখানে মূল ড্রাইভটা কিন্তু হচ্ছে যে বৃদ্ধ বাবা অর্থভাবে সংসারে উনি তার অবস্থানটা হারিয়ে ফেলেছে এবং সেটাই কিন্তু গল্পটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অচল শিশুটা হচ্ছে মধ্যবিত্তের কপটতা এবং নিম্নবিত্তের অসহায়। বুলো চোরের গল্পে আমরা একটু অন্য দিকটা দেখি যে এখানে বুলো মুক্তিযুদ্ধের স্মৃতি। বুড়ো ওবাদের জনগণিত হচ্ছে পেটের দায়ে বিভিন্ন কাজ করে এবং তা থেকে তার আর্থিক মুক্তির প্রয়াস। 1 জন জামশেদ গল্পে বেকারত্ব এবং তার মনস্তাত্ত্বিক প্রভাব। সোপোরা ও পরাগল গল্পে নিখিলের সোপোরার মনস্তাত্ত্বিক ও জৈবিক তাড়না। ছেঁড়া তারে 2 বন্ধুর বর্তমান জীবনের পার্থক্য। অনুদম নিকারির একটি গল্পে নিকারি কর্তৃক নিম্নবিত্ত জেলেদের শোষণ করা এবং বিভিন্নভাবে সুযোগ নেওয়া। অচিন করে পরিত্যক্তা মামিকে সাহায্য করতে তীব্র প্রচেষ্টা এবং প্রতিদিন একটি রোমান গল্পে মুক্তিযুদ্ধ বদলে দেওয়া বিপন্ন মানুষ। এবং আমরা যদি মোটামুটিভাবে দেখি 11টি গল্পের বই, স্যাম্পল তো আমার 11টা,
11টা গল্পের মধ্যে মোটামুটিভাবে 3টি ছাড়া 8টি গল্পের মূল চালিকা শক্তি গল্পকে এগিয়ে নিয়ে গেছে অন্তর্নিহিতভাবে হচ্ছে আপনার এই ইকোনমিক ফ্যাক্টরস। তো সেই জন্য আমার মনে হয়েছে যে এটা আলোচনাটা জরুরি এবং আমি এখন কিন্তু আলোচনাতে আছি। গল্পে উঠে আসা অর্থনৈতিক বিষয়াদি যদি আমরা দেখি, তাহলে বেকারত্বের কথা ভৈরব ভৈরব গল্পে ঢাকি দুলিদের এখন কদর নেই, তারা চরঙ্গির মোড়ে দাঁড়িয়ে থাকে, তাও কেউ তাদের বায়না করে না, আগে যেখানে তাদের অনেক কাজ ছিল। এবং একজন জামশেদ দৌড়ে জামশেদকে দেখি চাকরি খুঁজতে, এবং জামশেদ মাঝে মধ্যে চাকরি না পেয়ে সাবধানতার কথাও ভাবছে। অচিনপুরের গল্পের টুকু সে চাকরি খুঁজতে গিয়ে এখন সে কিন্তু এমএ পরীক্ষাও তার দেয়া। তারপর 2 নম্বর পয়েন্ট যেটা যে অনিশ্চয়তা সঞ্চয় ওকে 16 মিনিট ডান। আচ্ছা, আমি কি থামবো নাকি শেষ করেন? টাচ করে শেষ করে দেন। আচ্ছা, তো এখানে দেখা যায় যে আপনার আমরা ভৈরব ভৈরব বলতে এগ্রিকালচারের যে আনসার্টেনিটি এবং এখানে আপনার এই ফর্মাল ক্রেডিট মার্কেট বা এগ্রিকালচার ইন্স্যুরেন্স মার্কেট, ফর্মাল ক্রেডিট মার্কেট থাকলে গরিবকে আর গরিবের কাছ থেকে ধার নিতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু এখানে দেখা যায় যে এই জিনিসগুলো নেই। এবং সঞ্চয়ের ব্যাপারটা যদি আমরা দেখি যে এদের কারোরই সঞ্চয় নেই। ভৈরব তার চিকিৎসা করতে গিয়ে একটা কাঠ, তার সঞ্চয় হচ্ছে একটা গাছ ছিল কাঠ, যেটা সে বিক্রি করতো, ওটা সে গতবার বিক্রি করে ট্রিটমেন্ট করেছে, তো সেজন্য এখন আশা করতে পারছে। এবং সকুরা সে ভিক্ষুক, সে কিন্তু সঞ্চয় করে এবং সে সঞ্চয়ের উৎসাহ পায়। এবং সবথেকে সেই ভালো একই অবস্থা। জিনিসটা আমরা দেখি যে অভিজিৎ ব্যানার্জি এবং এসকার কপুর যারা ইকোনমিক লাইফ শ্রদ্ধাপুর, তাদের একটা পেপার ছিল, পরে একটা বইও বের হয়েছে, তারা ইকোনমিক্সে নোবেল পেলেন খুব সম্ভবত 2019-এ। তো তারা কিন্তু ওখানে এটা নিয়ে তাদের প্রায় একটা চ্যাপ্টারের মধ্যে আছে যে গরিব কেন সঞ্চয় করে না, গরিব লোকজন কিন্তু বেশি খরচ করে। হ্যাঁ, তো এটা কেন, এটা তাদের সাইকোলজিক্যাল, এটা নিয়ে তাদের বিশাল একটা ব্যাখ্যা তাদের আছে। তো আমরা সকুরের মধ্যে কিন্তু এই ব্যাপারটা হলে পেয়ে যাই। শিল্পায়ন ও বিশ্বাস, শিল্পায়নের যেটা যে নন্দলোক এক জায়গায় বলছেন যে দেশ হলে ফ্যাক্টরির কথা বলছে, এটা আবার পরে পয়েন্টে এই জিনিসটা আবার আসবে। আর বিশ্বায়নের ব্যাপারটা একজন জামশেদ বলতে এই বিশ্বায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যের কারণে আমাদের খাদ্যাভ্যাস কিভাবে বদলে গেছে এবং আমাদের কথা বলার ধরন কিভাবে বদলে গেছে। তো এবং ওটা কিন্তু এই গল্পগুলো করে তুলে এনেছেন এবং ওখানে ব্যঙ্গ করে উনি বলছেন যে আমরা সভ্য হইয়াছি, এরকম একটা কথা উনি ব্যঙ্গ করে বলছেন। তারপর শিল্প উন্নয়ন ও পরিবেশ, দেশের কারখানা করতে গিয়ে যেখানে আগে কদমের বন ছিল, ওগুলো কিন্তু আপনার চলে গেছে, যে ওগুলো উজাড় হয়ে গেছে, ওখানে দেশের ফ্যাক্টরি হচ্ছে। এবং এখন যখন তখন বন্যা হয়, ভৈরব যখন তুলনা করে যখন তখন বন্যা হয়, প্রাকৃতিক পরিবেশের অনেক কিছুই বদলে গেছে, অনেক কিছুই যেগুলো সে রাস্তাটি হয়ে যায় যে আগে এই পাওয়া যেত, এখন আর এগুলো পাওয়া যাচ্ছে। এবং গণিমেও একই কথা বলে, হলদর বলছে যে কৃষিতে কীটনাশক ব্যবহারের কারণে মাছ নষ্ট হচ্ছে, নীতি নির্ধারকরা মাছ চাষের উপর গুরুত্ব দিচ্ছে, কিন্তু টেকসই ভাবে আমরা মাছের উৎপাদন কিভাবে বৃদ্ধি করবো তার কোনো চিন্তা ভাবনা নেই। তারা কথাবার্তা বলছে। তো হলদম নিকারি কিন্তু এগুলো উপলব্ধ। স্বাস্থ্য সেবা আমরা যখন ইকোনমিক্সে এটা আমাদের থিওরি আছে যে স্বাস্থ্য সেবায় যে আপনি যখন খেতে পারবেন না, বা আপনার যখন অসুখ হবে থেকে খেতে না পারলে, আপনি অসুখ হলে যদি আপনি খেতে না পারেন, তখন আপনার একটু উৎপাদন ক্ষমতা কমে যায়। জি, উৎপাদন ক্ষমতা কমে গেলে হেলথ ইকোনমিক্সে এটা তাহলে সে দেখে যাবে সে আবার তাহলে আগের মতো কাজ করতে পারবে না, তাহলে সে আগের ইনকামের চাইতে কম ইনকাম করবে, এখন সে আরো কম খেতে পাবে এবং সেটিকে একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছে। এটা যাতে বের হতে পারছে না, আপনি একটা পজিটিভ শক দিয়ে তাকে বের করতে হবে। হ্যাঁ, জি। তো এখন আপনি যদি তাকে সাহায্য না দেন, অর্থ সাহায্য না দেন, তাহলে সে কিন্তু এখান থেকে বের হতে পারবে। তো আমরা এখানে দেখি যে ভৈরবের ব্যাপারটা কিন্তু ভৈরব কিন্তু আটকা পড়ে গেছে, ভৈরব এখান থেকে বেরোতে পারছে। এবং ভৈরবের যখন বর্ণনা দেয় যে সে কঙ্কাল সার পায়ের নখ পচে উঠে গেছে, তো আমরা এখন দেখি যে সার্বজনীন পেনশন, সর্বজনীন পেনশন, সর্বজনীন স্বাস্থ্য সেবা, যেটা নিয়ে আপনার ওবামার সময় ইউএসএ তে অনেক আপনার সর্বজনীন স্বাস্থ্য সেবার অনেক স্থিতি দেখেন যে এখানে কিন্তু আছে। কিংবা আমরা যদি বলি যে এই যে আমাদের ইউনিয়নের স্বাস্থ্যের এটা আছে, সেটা মাহমুদুর রহমান বলছেন
গল্পে আমরা যে দেখি সেটা হচ্ছে মেয়ে। আমরা তো অনুপস্থিতি এবং উপস্থিতি দুটো আমরা দেখবো যে হেলথ ফেসিলিটিস গুলো এগুলো নেই, এবং তারা কি তার বদলে তারা কি করছেন, বেদেদের দিয়ে তারা ওই বেদেরা সিংহকে আপনার তার ভাষায় যে এই বিষাক্ত দূষিত রক্ত বের করে দেয়। কিন্তু বেদেরা আগে ফ্রিতে কাজ করতো, এখন পয়সা চায়, এজন্য আপনার এই অতুল স্মৃতি গল্পের যে বৃদ্ধ দোকানি সে এখন আর ট্রিটমেন্ট পাওয়া যায় না। একই রকমের অন্তর্নিকারী গল্পের যে বৃন্দাবন জেলে, সেও দেখা যায় যে বেদেদের দিয়ে আপনার এই ট্রিটমেন্ট করা। তো এই জিনিসগুলো যে হেলথ ফ্যাসিলিটি যে অ্যাক্সেস নেই বা অ্যাবসেন্স অফ হেলথ ফ্যাসিলিটি, ইউনিভার্সাল হেলথ কেয়ার যে স্কিম এগুলো যে নেই, এই জিনিসগুলো দেখা যায় এগুলো প্রয়োজনীয়তা কিন্তু আমরা এখান থেকে আমরা বুঝতে পারি। উইমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতা, তো দুঃখজনকভাবে দেখা যায় যে কোনো নারী চরিত্রই এখন ক্ষমতায়। ইভেন একমাত্র ফর্মাল সেক্টরে জব করছে যে জেবুন্নেসা, আপনার অঞ্চল স্মৃতি বলতে, সেও ক্ষমতায় নেই। এবং জামশেদ, আমরা শিক্ষিত পুরুষের দৃষ্টিভঙ্গিটা নিয়ে আসি। জামশেদ যে শিক্ষিত এমএ পাস করা ছেলে চাকরি করছে, সে ভাবে যে আপনার কাপড় কাচা, ঘর ঝাঁটা দেওয়া এবং মশলা বাটা, এই তিনটা কাজ করলে নারীর সৌন্দর্য অটুট। এটা হচ্ছে জামশেদের কথা। হ্যাঁ, তো তাহলে আমি দেখি যে এই যদি হয় দৃষ্টিভঙ্গি, তাহলে আমরা ওই সময়ের পুরুষের দৃষ্টিভঙ্গি, নারীর আমরা টাইম ফ্রেমটা কিন্তু বলেছি গল্পে, যে নারীর ক্ষমতায়নের ব্যাপারে কেমন ছিল সেটা কিন্তু বোঝা যায়। কিংবা আপনি অন্তর্নিকারী গল্পেও মেনকার হলধরের ওয়াইফ মেনকার কি অবস্থা সেটাও কিন্তু আপনি বোঝা যায় যে তাদের পুরুষের দৃষ্টিভঙ্গিটা কেমন। এবং গৃহকর্মীর গায়ে হাত দেওয়া দিতে অন্যভাবে। তারপর এখন আমাদের সামাজিক সুরক্ষা আছে, বিভিন্ন সোশ্যাল সেফটি নেট, বিধবা ভাতা বা আপনার বয়স্ক ভাতা, এই জিনিসগুলো এখন আছে, সেই সময়টাতে তো ছিল না। এবং এগুলোর অনুপস্থিতি দেখা যায় যে আমি আর ওটা ডিটেলসে যাচ্ছি না, অনেকগুলো গল্পে দেখা যায় যে বিধবা ভাতা বা এইসব যেগুলো আছে এগুলো এখানে চলে আসে, এগুলোর অভাব। ধর্ম জাত পেশার ভিত্তিতে বসে ভৈরব তার মেয়ে ভানুর বিয়ে দেয় না, কেন দেয় না? একটা সম্বন্ধে এসেছে, হিন্দু ছেলের সম্বন্ধ, কিন্তু সে নিচুস জাত বলে আমি তাকে বিয়ে দেবো। আচ্ছা, তো গেল, মেয়ের বিয়ে আর হচ্ছে না। তারপর মেয়ে কি করলো? মেয়ে মুসলমান বিয়ে করে রমজান নামে এক নাগার চিঠি বিয়ে দিল। এখন কি হয়েছে? মেয়ে আগে তো যার কারণে বিয়ে হচ্ছে না, যে জাতি মিল ছিল না, এখন যেটা হয়েছে পুরোপুরি ভাবে ধর্মচ্যুত হয়ে গেছে। এখন আগে পরিবারেও মেয়ের নাম মুখে আনা হচ্ছে আপনার পাপ মনে করছে। এরকম হয়ে গেছে। তারপর আপনার পেশার ভিত্তিতে কিরকম, যে ভৈরব যখন তার ছেলের সাথে দেখা করতে যায় এবং ঘাস নিয়ে দেখা করতে যায়, তখন কিন্তু ছেলে বাবার উপর না। ছেলে হচ্ছে প্লাস্টিকের ফুলের কারখানার শ্রমিক, এই রকমের প্লাস্টিক কারখানার শ্রমিক। সে বলছে তুমি যে ঢাক নিয়ে আসছো, এটা তো মানে মনে করে যে তার শ্রমিক স্ট্যাটাসের অবর্জনা হচ্ছে। তো এই জিনিসগুলো দেখা যায় আমরা এরকম একটা পার্সপেক্টিভ, যে ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, পেশার ভিত্তিতে যে রকমের ডিসক্রিমিনেটরি যে পার্সপেক্টিভটা, এটা দেখা যাচ্ছে আমাদের এখানে দুর্নীতি। ভারত ইন্ডিয়ায় কিভাবে গিয়েছে? ভুয়া পাসপোর্ট দিয়ে গিয়েছে, নিকারির যে গল্পটা আমরা দেখেছি, আপনার দারোগার একটা নৌকা আছে, সে নৌকায় সে চাঁদাবাজি, সে মাছ দারোগাকে দিতে, এবং তারপরে কি হয়েছে, ভেসেলের ইজারাদারিতে আগ্রহ কমে গেছে এবং সরকারের রাজস্ব হারিয়ে গেছে। নাইলনের সুতা সরাসরি যে জেলেদের কাছে পৌঁছার কথা, কিন্তু সেটা এখন আছে যে দাম 25 মিনিট আর 25 মিনিট গন। দুর্নীতি। তারপর আর কিছু ব্যাপার, যেমন বিয়ে, আমাদের একজন অর্থনীতিবিদ আছেন গ্যারি বেকার, উনিও অ্যাকচুয়ালি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। উনি বিবাহের অর্থনীতি বা ইকোনমিক্স অফ ম্যারেজ বলে আমাদের কিন্তু একটা আলাদা ইকোনমিক্সের ছোট্ট একটা শাখাও আছে। তো সেটার পার্সপেক্টিভে যখন বিয়ে নিয়ে আমরা দেখি যে বিবাহ এই জিনিসটা মানুষের গল্পে কিভাবে এসেছে এবং বিবাহের ব্যাপারে তার চরিত্রগুলো আপনার দৃষ্টিভঙ্গি কেমন,
তো সেই জিনিসটা এখন আমি যেহেতু প্রশ্নে চলে গেছে, আমরা এগুলোতে যাবো না, কিন্তু জোনাকি, অতর্ষিকি, হৈরব বৈরব, হলদের একটি গল্প, ছেঁড়া তার, প্রতিদিন একটি রোমান, এই সবগুলো গল্পে কিন্তু এই জিনিসটা উঠে এসেছে। সবসময় যে পজিটিভ ভাবে এসেছে তা না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটু ভুল রাখছি। পরিবার, ফ্যামিলি কিন্তু একটা অর্থনৈতিক একক, এবং আধুনিক সমস্ত অর্থনীতির জনক যে জ্যাকব মিলসার, তিনি কিন্তু বলছেন যে ফ্যামিলিতে কি হয়, যে আপনার শ্রমের বন্টন হয়, কে কি কাজ করবে এগুলো কিন্তু হয়, এবং ফিজিক্যাল ক্যাপিটাল এবং হিউম্যান ক্যাপিটালে যে বিনিয়োগ হবে, বাবা মা এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে পাঠায় বা আমরা যখন সন্তানদের পাঠাই, এই বিনিয়োগের যে ব্যাপারগুলো, এই সিদ্ধান্তগুলো কিন্তু ফ্যামিলি থেকে আসে। এই পরিবার, এই যে এই পরিবারের কি অবস্থা, হ্যাঁ, তো তার গল্পগুলোতে, তো সেগুলো আমি আমার লেখায় তুলে ধরার চেষ্টা করেছি। আরেকজন ডগলাস নট, এখন ইনস্টিটিউশনাল ইকোনমিক্স আমাদের একটা ব্রাঞ্চ আছে, সেখানে প্রতিষ্ঠান দু রকমের হয়, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। তা আমি জাস্ট একটু বলে আমি পুরোটা আমি যাব না। ফর্মাল ইনস্টিটিউশনের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে সংবিধান, আইন এবং সম্পত্তির মালিকানা বা প্রপার্টি রাইটস, এগুলো হচ্ছে ফর্মাল ইনস্টিটিউশন। ইনফর্মাল ইনস্টিটিউশনের মধ্যে কি আছে, তাহলে রেলেভেন্সটা আরো বেশি বোঝা যাবে। ইনফর্মাল ইনস্টিটিউশনের মধ্যে আছে প্রথা, ঐতিহ্য, সামাজিক রীতিনীতি, বা বিভিন্ন রকমের আমরা সোশ্যাল ট্যাবুর কথা বলি না, স্যাংশনের কথা বলি না, এগুলো আমাদের ইনফর্মাল ইনস্টিটিউশন। এবং আপনার আচরণবিধি, কাস্টমস, ভ্যালুস, নর্মস, সোশ্যাল ভ্যালুস যেগুলো আছে, এগুলো সব হচ্ছে আমি সকালে যে পেপারটা, সেটা ইনস্টিটিউশনাল ইকোনমিক্স। তো এগুলো হচ্ছে আমাদের ইনস্টিটিউশনাল ইকোনমিক্স। তাহলে দেখবেন যে আমরা যখন রীতিনীতি নিয়ে কথা বলবো, মূল্যবোধ নিয়ে কথা বলবো, সংস্কার নিয়ে কথা বলবো, এগুলো সব আমাদের হচ্ছে যে অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান। তো সেই দিক দিয়েও আমি তার এই 11টা গল্পকে দেখার চেষ্টা করেছি, এবং আমি সেখানে এদেরকে তুলে এনেছি। এবং আমি সব আর কিছু বলবো না, সীমাবদ্ধতা নিয়ে যদি আমি কথা বলি, তাহলে আমার মনে হয় যে আমি 11টা গল্প নিয়ে কাজ করেছি,